আজকের গল্পটি শোনার আগে একটা ছোট অনুরোধ। ঘরের লাইটটা নিভিয়ে দিন, আর যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন, কারণ এই গল্পের প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে অন্ধকারের এমন এক জগতে যেখান থেকে ফিরে আসা সবসময় সহজ নয়। সাহস থাকলে তবেই শুরু করুন। সতর্ক বার্তা। আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়। পশ্চিমবঙ্গের জঙ্গলে ঘেরা এক রহস্যময় এলাকা, ঝাড়গ্রাম। দিনের বেলায় শান্ত, কিন্তু রাত নামলেই এই জঙ্গলের ভেতরে শুরু হয় এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। স্থানীয় মানুষজন আজও সেই রাতের কথা বলতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে ঝাড়গ্রামের সেই জঙ্গলে এখনো এমন কিছু আছে যা মানুষের নয়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ঝাড়গ্রামের এক সত্যি ভয়ঙ্কর ঘটনার গল্প। কিন্তু গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আপনি একা থাকেন আর বাইরে যদি গভীর রাত হয়ে থাকে, তাহলে এই গল্প শোনার আগে একবার পিছনে তাকিয়ে নিন, কারণ কখন যে কেউ আপনার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তা হয়তো আপনি বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক ইন্টারেস্টিং ঝাড়গ্রামের ভয়ঙ্কর গল্প। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কিছু গল্প আছে যেগুলো শুধু কল্পনা নয়, সেগুলো লুকিয়ে আছে অন্ধকারের গভীরে, যেখানে মানুষের যুক্তি শেষ হয় আর শুরু হয় অজানা এক জগৎ। সেই অজানা, ভয়ঙ্কর আর রহস্যময় ঘটনাগুলোর কথাই লেখা হয় পরলোকের ডায়েরিতে। পরলোকের ডায়েরি চ্যানেলে। সেদিন ঝাড়গ্রামের জঙ্গলে আমরা 5 জন বন্ধু ক্যাম্পিং করতে গিয়েছিলাম। শীতের শেষ দিক, শহরের কোলাহল থেকে দূরে একটু অ্যাডভেঞ্চারের নেশা ছিল আমাদের সবার মধ্যেই। বিকেলে ক্যাম্প বসিয়ে আগুন জ্বালিলাম। গান, গল্প, হাসাহাসি সব কিছু একদম স্বাভাবিকই ছিল। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, জঙ্গলটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। প্রায় 12টার সময় প্রথম বাঁশির শব্দটা শুনি। খুব মৃদু, দূর থেকে ভেসে আসছে একটা টানা সুর, তারপর হঠাৎ থেমে যাওয়া। আমরা ভেবেছিলাম হয়তো কাছাকাছি কোনো গ্রাম আছে, কেউ হয়তো বাঁশি বাজাচ্ছে। কিন্তু আমাদের লোকাল গাইড বিকেলেই বলেছিল, এদিকটায় অন্তত 5 কিলোমিটার পর্যন্ত কোনো বসতি নেই। আবার সেই সুর ভেসে এলো। আগুনের আলোয় আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। আমার বন্ধু রাহুল হেসে বলল, আরে জঙ্গলে এসব হয়। কিন্তু ওর হাসিটা কেমন যেন কৃত্রিম লাগছিল। সুরটা এবার একটু কাছে থেকে এলো, যেন আমাদের ঘিরে ঘুরছে। রাত 1টা নাগাদ আমরা তাঁবুর ভেতর ঢুকে পড়লাম। আগুন নিভিয়ে দিয়েছি, চারপাশে শুধু অন্ধকার আর টর্চের হালকা আলো। শুয়ে শুয়ে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম দূরে কোথাও শুকনো পাতার উপর কারো পায়ের চাপা শব্দ।
তারপর আবার সেই পাশে একই সুর, কণামা নেই, যেন একটাই নোট বারবার বাজছে। আমাদের মধ্যে সুমন বলল ও একটু বাইরে যাবে। আমরা কেউ যেতে চাইছিলাম না, তাই ও একাই টর্চ নিয়ে বেরিয়ে গেল। তাঁবুর চেইন খোলার শব্দটা এখনো কানে বাজে। তারপর কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতা। হঠাৎ বাঁশিটা একদম কাছে থেকে বাজলো, এত কাছে যে মনে হলো তাঁবুর ঠিক বাইরে কেউ দাঁড়িয়ে। আমি সাহস করে চেইনটা একটু ফাঁক করে বাইরে তাকালাম। চারপাশে অন্ধকার, শুধু গাছের ছায়া, কিন্তু সুমনকে দেখতে পেলাম না। আমরা ডাকলাম, এই সুমন! কোনো উত্তর নেই। ফোন করলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। প্রায় 10 মিনিট পরে দূর থেকে ওকে হাঁটতে আসতে দেখলাম, মুখে অদ্ভুত ফ্যাকাসে ভাব। আমরা জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন? ও শুধু বলল, আমি তো এখানেই ছিলাম। কিন্তু এরপর সুমন ফিস ফিস করে একটা কথা বলল, যেটা শুনে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ও বলল ও নাকি বাঁশির সুরটা অনুসরণ করে একটু এগিয়ে গিয়েছিল, কৌতূহলবশত। সুরটা যেন সামনে সামনে সরে যাচ্ছিল, আর তারপর হঠাৎ থেমে যায়। আর তখনই ও খেয়াল করে ও একা নয়। গাছের ফাঁকে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলো শুধু একটা ছায়া, মুখ দেখা যায় না, কিন্তু হাতে একটা বাঁশি। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা, লোকটা নাকি ওর নাম ধরে ডেকেছিল, খুব নিচু গলায়, সুমন। রাতের বাকি সময় আর কোনো বাঁশি শোনা যায়নি, কিন্তু আমি সারা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল তাঁবুর বাইরে কেউ হাঁটছে। মাঝে মাঝে তাঁবুর কাপড়ে হালকা চাপ পড়ছিল, যেন কেউ হাত বুলিয়ে যাচ্ছে। ভোরের দিকে একটু চোখ লেগেছিল, কিন্তু ঘুম ভাঙতেই দেখি সুমনের জায়গাটা খালি। চারদিকে খুঁজতে বেরোলাম। ক্যাম্পের চারপাশে মাটিতে স্পষ্ট পায়ের ছাপ, খালি পায়ে কারো হাঁটার দাগ। দাগগুলো সোজা জঙ্গলের ভেতর চলে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। সুমন তখনও তাঁবুর ভেতরেই ঘুমোচ্ছিল, আমাদের পাশেই। লোকাল গাইড পায়ের ছাপ দেখে চুপ করে গেল, তারপর আস্তে করে বলল, এই জঙ্গলে মাঝে মাঝে বাঁশিওয়ালা দেখা যায়। সে নাকি যাকে তাকে তার ছায়াকে নিয়ে যায়। মানুষটা বেঁচে থাকে, কিন্তু তার ভেতর কিছু বদলে যায়। শহরে ফিরে আসার পর থেকেই সুমনের আচরণ পাল্টে গেল। আগে খুব চঞ্চল ছিল, এখন একা একা বসে থাকে। আর মাঝে মাঝে আমরা স্পষ্ট শুনেছি ও ঘরের ভেতর বসে একটা বাঁশি বাজাচ্ছে। যদিও সুমন কখনো বাঁশি বাজাতে জানতো না। সবচেয়ে ভয়ানকটা ঘটল 1 মাস পরে। একদিন রাতেও আমাকে ফোন করলো। ও শুধু বলল, ও আবার এসেছে। ফোনের ওপারে খুব ক্ষীণ একটা বাঁশির সুর শোনা যাচ্ছিল। তারপর
লাইন কেটে গেল। পরদিন সকালে খবর পেলাম সুমন নিখোঁজ। দরজা ভেতর থেকে লক ছিল, কিন্তু জানলার পাশে মেঝেতে কাদামাখা খালি পায়ের ছাপ, আর টেবিলের ওপর একটা পুরনো কাঠের পাশে। আজও মাঝরাতে কখনো কখনো আমি সেই সুর শুনতে পাই, খুব ক্ষীণ, দূর থেকে ভেসে আসে। মনে হয় জঙ্গলের সেই রাত এখনো শেষ হয়নি। আর সবচেয়ে ভয়ের কথা, গতকাল রাতে কেউ আমার নাম ধরে ফিস ফিস করে ডেকেছিল। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অভি, আর আপনি শুনছিলেন পরলোকের ডায়েরির এপিসোড নাম্বার 1। যদি এই ধরনের রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলোর গল্প শুনতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে পরবর্তী নতুন এপিসোড আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটি কথা মনে রাখবেন, এই গল্পগুলো কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয় না। শুধু অজানা ও রহস্যময় ঘটনাগুলোকে গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি অজানা ও রহস্যময় ঘটনার সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর শুনতে থাকুন পরলোকের ডায়েরি।